সমাজতত্ত্ব উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদান। যারা থার্ড সেমিস্টারে পড়ো সিইউর আন্ডারে, তাদের কিন্তু এই বছরের জন্য 15 মার্কসের জন্য এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমাদের কিন্তু এটা আসার চান্স ভীষণ হাই, এটা কিন্তু আসতে পারে। আমি যে সাজেশনটা তোমাদের জন্য দিয়েছিলাম, তো সেটাতেও কিন্তু এটা আমি প্রথমেই একদম রেখেছিলাম, কারণ এটা কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় আসার কিন্তু খুব বেশি চান্স রয়েছে। তো এই নোটসটা তোমরা অনেকেই পাচ্ছ না, বাংলায় পাচ্ছ না। ইংলিশে তো সোশিওলজির অনেক নোটসই থাকে, বাট বাংলা নোটসটা খুব একটা বেশি মানে পাওয়াটা একটুখানি সমস্যা হয় আর কি। তো সেই জন্য দেখো, আমি এই যে উপাদানের এই যে নোটসটা তোমাদের দিয়েছি, এখানে আমি ফার্স্টেই রেখেছি দেখো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কিন্তু সমাজতত্ত্বের উদ্ভবের জন্য ভীষণভাবে দায়ী। কেমন দেখো, যেমন ধরো শিল্প বিপ্লব যখন হয়েছিল তখন কলকারখানা ব্যবস্থার প্রবর্তন হয়েছিল, শ্রমের বিভাজন হয়েছিল, মানুষ তোমার গ্রাম থেকে শহরে চলে যাচ্ছিল কাজের আশায়, ফলে একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়, ফলে সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন আসে। এবং শুধুমাত্র পরিবর্তনই নয়, শিল্প বিপ্লবের ফলে কিন্তু সমাজে বা আমাদের এই সমাজ ব্যবস্থায় একটা মানে ভীষণ একটা বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল বলা ভালো। তো সেই সময়কার বিভিন্ন সমাজতত্ত্ববিদ, যথা তোমার এমিল দুর্খেইম, কার্ল মার্কস বলো, ওয়েবার বলো, তারা এই বিভিন্ন সমস্যাগুলো তাদেরকে প্রভাবিত করেছিল এবং তারা সেই সম্পর্কে লেখালেখি শুরু করেন। এরপর রেখেছি দেখো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবও কিন্তু সমাজতত্ত্ব উদ্ভবের জন্য একটা বিশেষ উপাদান, কারণ 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের কারণে কিন্তু শুধুমাত্র ফরাসি সমাজে নয়, সমগ্র ইউরোপে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এসেছিল। এবং সেই সময় বিভিন্ন সমাজতত্ত্ববিদ, বিশেষ করে হচ্ছে আগস্ট কোত এবং এমিল দুর্খেইম, ফরাসি বিপ্লবের আগে যে সমাজ যে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল, সমাজের যে শৃঙ্খলা ভঙ্গ হয়েছিল, তারা সেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিন্তু উদ্যোগী হয়ে পড়েন। সামাজিক শৃঙ্খলার প্রতি তাদের যে আগ্রহ বা উদ্যোগ, সেটাই কিন্তু সমাজবিজ্ঞানের একটি প্রধান উদ্যোগ হয়ে ওঠে পরবর্তীতে। এরপরে রয়েছে দেখো বাণিজ্য বিপ্লব, 3 নম্বর পয়েন্ট। দেখো, বাণিজ্য বিপ্লব বলতে বোঝায় যে বাণিজ্যে বৃহৎ আকারের একটা সম্প্রসারণ। 1450 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে আমাদের যে একটা ব্যবসা বাণিজ্যের বিপুল পরিমাণে যে একটা উন্নতি হয়েছিল, স্থলপথ, তোমার সমুদ্রপথ যে আদান প্রদান বা পরিবহন শুরু হয়েছিল, তার ফলে কিন্তু ব্যবসা বাণিজ্য প্রচুর উন্নতি হয়, ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণ ঘটে, ফলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি উন্নত হয়েছিল। এবং স্বাভাবিকভাবেই যে অর্থনৈতিক উন্নতির ফলে কিন্তু সমাজে ব্যাপক একটা পরিবর্তন হয়, এবং সেই যে পরিবর্তন, সেটাই কিন্তু পরবর্তীকালে সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় হয়ে ওঠে। দেখো, এত বড় একটা 15 মার্কসের অ্যান্সার তো তোমাদের ওইভাবে লাইন বাই লাইন ধরে ধরে বোঝানো সম্ভব নয়, সেই জন্য আমি যতটা পারছি শর্টে কিন্তু তোমাদের একটা মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের দেওয়ার আমি চেষ্টা করছি। তোমাদের মধ্যে কেউ যদি সোশিওলজি জেনারেল, এডুকেশন জেনারেল, হিস্ট্রি অনার্স জেনারেল, পলিটিক্যাল সায়েন্স জেনারেল কেউ কোনো সাবজেক্ট যদি পড়তে চাও, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। কারো যদি নোটসের প্রয়োজন হয়, তাহলেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, তোমরা নোটস পেয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসছি পরের পয়েন্ট, অর্থাৎ বৈজ্ঞানিক বিপ্লব। রেনেসাঁস যুগে ইউরোপে একটা বৈজ্ঞানিক বিপ্লব তৈরি হয়েছিল, এবং প্রযুক্তিতে, বিজ্ঞানে ইউরোপ কিন্তু প্রচুর উন্নতি করেছিল। সেটা সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রত্যেকটা দিকে কিন্তু ইউরোপে উন্নতি হয়েছিল। এবং বিভিন্ন বিজ্ঞানের উন্নতি হওয়ার ফলে মানুষের যে বিজ্ঞান মনস্কতা তৈরি হয়েছিল, কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান সাহায্য করেছিল। এবং সেই সময় দাঁড়িয়ে কিছু সমাজতত্ত্ববিদ এই যে সমাজবিজ্ঞানটাকেও অন্যান্য বিজ্ঞানের মতো সাজাতে চেয়েছিলেন, মানে অন্যান্য বিজ্ঞানের মতো কিন্তু সমাজবিজ্ঞানটাকেও একটা রূপ দিতে চেয়েছিলেন। কারণ তাদের মনে হয়েছিল যে সামাজিক বিজ্ঞান মানুষের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গঠনে, ভালো সমাজ পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু সমাজবিজ্ঞান সাহায্য করবে। সেই কারণে সেই সময় অন্যান্য বিজ্ঞানের মতোই কিন্তু সমাজবিজ্ঞানও একটা অগ্রগতি শুরু হয়, এবং বিভিন্ন সমাজতত্ত্ববিদরা বিভিন্ন দিক থেকে সমাজকে বৈজ্ঞানিকভাবে বিচার বিশ্লেষণ শুরু করেন, এবং সেটাই কিন্তু সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় পরবর্তীতে হয়ে ওঠে।
এবার নেক্সট আর লাস্ট পয়েন্ট দেখো নগরায়ন। দেখো তোমাদের আগেই বলেছিলাম যে শিল্প বিপ্লবের ফলে কিন্তু বহু সংখ্যক মানুষ গ্রাম থেকে শহরে চলে যায় কাজের আশায়, এবং বহু সংখ্যক মানুষকে কিন্তু গ্রাম থেকে উৎখাত করা হয় এবং তারা শহরে চলে আসে। এবং এই শিল্প স্থাপনের ফলে কর্মসংস্থানে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আসে, সমাজ ব্যবস্থায় ব্যাপক একটা পরিবর্তন আসে। এবং যেমন বিভিন্ন দিক থেকে সমাজ যেমন সম্প্রসারণ হয়েছিল, পরিবর্তিত হয়েছিল, সেরকম কিন্তু বিভিন্ন দিক থেকে সীমাহীন সমস্যার সৃষ্টি হয়। যেমন ধরো অত্যাধিক ভিড়, দূষণ, তারপর স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, তারপরে বিভিন্ন মানুষের কাজ চলে যায়, শহরে গেলেই তো তারা সঙ্গে সঙ্গে আজ কাজ পেয়ে যাচ্ছে না, তো সেরকম কর্মসংস্থানের অভাব দেখা যায়, বিভিন্ন বস্তির সৃষ্টি হয় সেই সময়। এবং এই যে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু সেই সময় বিভিন্ন সমাজবিজ্ঞানীদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিল। যেমন বিশেষ করে ম্যাক্স ওয়েবার, জর্জ সিমেল, এই সমস্ত সমাজবিজ্ঞানীদের কিন্তু সেই সময় দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং তারা কিন্তু সেই সময় এই বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি শুরু করেন। এবং তার কিছুদিন পরে অর্থাৎ পরবর্তীকালে সেই সমস্ত বিষয়গুলি সমাজতত্ত্বের বিষয় বলে কিন্তু পড়াশোনা শুরু হয়। এবং সর্বপ্রথম আমেরিকান সমাজে সমাজবিজ্ঞানের প্রথম প্রধান স্কুল দ্য শিকাগো স্কুলে এই সমাজবিজ্ঞানের পড়া শুরু হয়। এবং এইভাবেই কিন্তু নগরায়নের বিভিন্ন সমস্যার উত্থানের ফলে সমাজবিজ্ঞানের আলোচনা বা পড়াশোনা যাই বলো না কেন শুরু হয়। তো তোমাদের খুব শর্টে ওপর আমি একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এই ধরনের আরও বিভিন্ন ভিডিও, নোটস, সাজেশন, ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।